আচ্ছা বলেন তো কেমন হতো যদি এমি মার্টিনেজ বাংলাদেশের হয়ে খেলতো? অ্যাটলিস্ট আর্জেন্টিনা ভক্তরা তো নিশ্চয়ই পাগল হয়ে যেতেন, আনন্দে পাগল হতেন, মানে এমনি পাগল হতেন না। তো আমি যদি এখন বলি যে গতকালকে বাংলাদেশের হয়ে এমি মার্টিনেজই মাঠে নামছিলেন, মানে ব্যাপারটা আপনার কাছে রসিকতা মনে হচ্ছে? একটু না, আজকের পত্রপত্রিকা খোলেন, অনলাইনে বাংলায় এমি মার্টিনেজ লিখে সার্চ দেন, দেখবেন শত শত নিউজ আসছে, শত শত নিউজ ছাপা হয়েছে যেখানে লেখা যে গতকালকে বাংলাদেশ যে ভারতের বিপক্ষে সাপ অনূর্ধ্ব-20 ফুটবলে সেমিফাইনাল জিতছে, এই ব্যাপারটা ঘটছে হচ্ছে একজন এমি মার্টিনেজের হাত ধরে। সেই এমি মার্টিনেজকে বাংলাদেশে তো আর এমি চলে আসে নাই, আমাদের নিজস্ব একজন এমি মার্টিনেজ, তার নাম হচ্ছে আসিফ মাহমুদ। সেই আসিফ মাহমুদের গল্প বলবো আজকে। আমি ওই ম্যাচটা দেখি নাই, বাংলাদেশ থেকে দেখার সুযোগ ছিল কিনা তাও আমি ঠিক নিশ্চিত না, কিন্তু ম্যাচ রিপোর্ট এবং অন্যান্য স্টোরি এবং আসিফের কথাবার্তা পড়ে আমার যেটা মনে হলো যে আসিফরে এমি মার্টিনেজ বলায় কোনো ভুল নাই। মানে সে চরিত্রের দিক থেকে এমি মার্টিনেজ যেভাবে কালকে সে মাঠে সুযোগ পাইছে সেটা এমি মার্টিনেজের মতো, যেভাবে দুইটা পেনাল্টি সেভ করছে সেটার মধ্যেও এমির একটা ক্যারেক্টার আছে। তো সেই গল্পটা আমরা শুরুতে বলবো, এরপরে আমরা একটু বলবো যে আমাদের এই এমি কি করে খাগড়াছড়ি থেকে ঢাকায় এসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হচ্ছে। তো আগে বলি যে এমি মানে আমাদের আসিফ কি করছে। গতকালকে আমাদের ভারতের বিপক্ষে সাপ অনূর্ধ্ব-20 ফুটবলে খেলা ছিল সেমিফাইনাল কাঠমান্ডুতে। সেখানে আসিফ ও গেছিল সেকেন্ড চয়েস কিপার হিসাবে। আমাদের অনূর্ধ্ব-20 ফুটবল দলের মূল গোলরক্ষক হচ্ছে মেহেদী হাসান শ্রাবণ। তো মেহেদী হাসান শ্রাবণই কিপিং করতেছিল কালকে। ফার্স্ট হাফ সে দিব্যি কিপিং করছে এবং ভারতের আন্ডার-20 দলের সঙ্গে বাংলাদেশ খুব ডমিনেট করে 1-0 লিডে হচ্ছিল। এই অবস্থায় আমাদের শ্রাবণ মাথায় আঘাত পায় এবং গুরুতর আঘাত। তাকে কাঠমান্ডুর একটা হসপিটালে ভর্তি করা হয়, সে এখনও সুস্থ হয়নি, আজকের ফাইনালেও সে খেলতে পারবে না। তো তখন কি করা যাবে? তখন দ্রুত আসিফকে নামায় দেওয়া হলো। আসিফ হচ্ছে ব্যাকআপ কিপার ছিল এই আন্ডার-20 টিমের। আসিফকে নামায় দেওয়া হলো এবং তার সঙ্গে যেটা ঘটলো সেটা হচ্ছে বোধহয় 5 মিনিটের মধ্যেও গোল খেয়ে গেল। মাঠে নামার 5 মিনিটের মধ্যে একটা বদলি কিপারের ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এই ঘটনাটা যথেষ্ট ছিল যে আপনি শ্রাবণের বদলে নামছেন। এবং শ্রাবণ খুব হাই রেটেড কিপার, কিন্তু এখন শ্রাবণ হচ্ছে জিকোর সেকেন্ড চয়েস বসুন্ধরা কিংসে। তো বোঝেন জিকো বাংলাদেশের মানে অনেকে বলতেছে যে সে প্রায় আমিনুল ভাইয়ের স্ট্যান্ডার্ডের গোলকিপার, যদিও আমার সন্দেহ আছে। আমিনুল ভাইরে আমি মনে করি যে বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। আমিনুল ভাইরে নিয়ে খুব দ্রুত ভিডিও করতেছি, সেটা দেখেন। তো শ্রাবণ আছে হচ্ছে জিকোর সেকেন্ড ম্যান বসুন্ধরা কিংসে। ফলে শ্রাবণ খুব হাই রেটেড কিপার, বয়স 20-র নিচে বলে অলরেডি আন্তর্জাতিক অভিষেক হয়ে গেলেও সে অনূর্ধ্ব-20 দলের মূল কিপার। এখন শ্রাবণ যখন অসুস্থ হয়ে পড়লো, ইনজুর্ড হয়ে গেল, আসিফকে নামানোটাই খুব রিস্কি ছিল। আসিফ কি আদৌ ওই কনফিডেন্স নিয়ে খেলতে পারবে কি না, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার তো থাকেই। তারপরে সবচেয়ে কেলেঙ্কারিটা হলো সে নামার 5-7 মিনিটের মধ্যে একটা গোল খেয়ে গেল, মানে ম্যাচ ড্র হয়ে গেল, 1-1 হয়ে গেল। এই অবস্থায় সাধারণত ওই কিপারের আর নার্ভ ধরে রাখার কথা না। তো আসিফ ওই পর্যায়ে নাকি তার সতীর্থদের বলতেছিল যে একটা গোল খাইছে ঠিক আছে, কিন্তু এই ম্যাচ মিনিমাম ড্র থাকবে, তোরা তোদের খেলাটা খেল, আমার টপকায় গোল করতে গেলে আমার মারে ঢুকতে হবে। আচ্ছা বলেন, এই কথাটা আপনারা শুনছেন না? শুনছেন কিনা আমার একটু বলেন। এবং পুরো গল্পটা কোথায় শুনছেন মনে হচ্ছে না? কারণ হচ্ছে এমি মার্টিনেজের শুরুটা হয়েছিল এরকম আরমানির ইনজুরির কারণে, ইনজুরি বা অসুস্থতা আমার ঠিক মনে নেই। এই আরমানি হচ্ছে তখন ফার্স্ট চয়েস গোলকিপার ছিল, এমি ছিল অ্যাকচুয়ালি থার্ড চয়েস গোলকিপার, মানে আরও ভালো করে বললে এমি ছিল ফোর্থ চয়েস গোলকিপার। এমি দলেই চান্স পেত না। হুট করে মূলত তখনকার গোলকিপিং কোচ তার চাপাচাপিতে এমিরে স্কালোনি মাঠে নামায় দিয়েছিল। ওই আরমানির বদলি হিসাবে নেমে সে চমক দেখায় দিল, সে দেখালো যে সে স্পট কিক সেভে কত ভালো। পরে তো সারা বিশ্ব এখন এমির বন্দনা করতেছে। এবং ওয়ার্ল্ড কাপে থেকে এই ঘটনাটা ঘটছিল যখন ফ্রান্স 3-3 করে ফেলল, তখন সে সম্ভবত লিসান্দ্রো মার্টিনেজরে বলতেছিল যে তুমিও অ্যাটাকে ওঠো,
গোল আমি পাহারা দিচ্ছি, যদি আমারে গোল করতে হয় তাহলে ওদের মারে ফেলতে হবে। ঠিক এই কথাটাই আসিফ যেটা বলছে, এই কথাটাই। তো সেইটা কিন্তু এমি মার্টিনেজ প্রমাণ করছিল যে 120 মিনিটের অতিরিক্ত সময়ে গিয়ে সে ওই গোল ঠেকায় দিছিল এই জায়গা দিয়ে। সেম কাজ আসিফ কালকে করছে। আসিফ ম্যাচ চলাকালে অত টাফ না হলেও একটা সেভও করছে, যাতে করে ম্যাচটা নির্ধারিত সময় 1-1 ড্রতে শেষ হয়েছে, পেনাল্টি শুট আউটে গেছে। আসিফ তখন কি করছে, আসিফ আবার তার বন্ধুদের সঙ্গে কথা বলছে, মানে কলিগদের সঙ্গে কথাবার্তা বলে টিমমেটদের যে কনভিন্স করছে যে তোমরা তোমাদের গোলগুলা করবা, পেনাল্টিতে যে 5টা শট পাবা তোমরা তোমাদের গোলগুলা করবা, ম্যাচ জিতানোর দায়িত্ব আমার। আমি যেহেতু গোল খায়া 1-1 করছি, ম্যাচও আমি বের করে আনবো। ও খুব কনফিডেন্ট। প্রথম শট নিতে আসছে, আসিফ একটা ফলস ডাইভ দিছে। ফলস ডাইভের ভঙ্গি যেই করছে, এই পাশে শট নিচ্ছে, আসলে আসিফ এই উল্টা পাশেই ডাইভ দিয়ে সেভ করে ফেলছে। একেবারে ফার্স্ট শট সেভ। 5th শট পর্যন্ত গেছে। 5th শটে যদি আসিফ সেভ করতে পারে তাহলে বাংলাদেশ টাইব্রেকার জিতে যাবে। তখন ও যেটা করলো, আর একবার এমি মার্টিনেজ সাজলো। ও বলটা হাতে নিয়ে ওই যে শুট করবে, আকাশ সম্ভবত ছেলেটার নাম, ইন্ডিয়ান ছেলেটার, তার কাছে গিয়ে বলতেছে আমি জানি তুমি মিস করবা, তুমি কোথায় মারবা এটা আমার পুরো মুখস্থ, তোমার খেলা আমি অনেক দেখছি। অথচ সে সম্ভবত আকাশের খেলা দেখে নাই, মানে চালাকিটা বুঝেন। জাস্ট এমি যেটা করছিল ওই ইয়ের সঙ্গে, ফ্রান্সের শুটারের সঙ্গে ঠিক একই কাজ ও যে করলো, একটা মেন্টাল গেম খেলে দিল। ওই ছেলেটা আকাশ কি করলো, সোজাসুজি আসিফের পায়ে মেরে দিছে, মানে গোল হওয়ার কোনো সুযোগই নাই। ফলে দুইটা শট সেভ করে আসিফ বদলি গোলকিপার হিসেবে নেমে বাংলাদেশকে ফাইনালে তুলে দিছে। এবং আজকে ফাইনালে আসিফকেই গোলপোস্ট সামলাতে হবে, কারণ শ্রাবণের অবস্থা খুব একটা ভালো না, মানে কোনো জীবন সংখ্যা নেই, কিন্তু তার ইনজুরিটা গুরুতর, তাকে হসপিটালে থাকতে হবে আরও এক সময়। সম্ভবত আজকে সকালেই ঢাকায় বিশেষ ফ্লাইটে আসবে, ওকে এখানে একটা হসপিটালে ভর্তি করা হবে। ও শ্রাবণের জন্য সবাই দোয়া করবেন। তা শ্রাবণ আর আসিফ কিন্তু অসাধারণ বন্ধু, যদিও তাদের একটা পোস্টের জায়গা নিয়ে কম্পিটিশন আছে, কিন্তু ওরা রুমমেট এবং খুব ভালো বন্ধু। ওরা দুজনই বাফুফে এলিট যে ক্যাম্প, এলিট একাডেমি, এই এলিট একাডেমির প্রোডাক্ট। এই এলিট একাডেমির প্রোডাক্ট হিসাবে অলরেডি কিন্তু আসিফ গত বছর একটা হইচই ফেলে দিছিল। সেই গল্পটা আমরা একটু শেষে বলি, আগে আসিফ কোত্থেকে আসলো, কিভাবে আসলো সেটা বলি। আসিফ হচ্ছে খাগড়াছড়ির ছেলে। খাগড়াছড়িতে ও ওখানে ফুটবল খেলতো, ওর বাবা একজন ফুটবলার ছিলেন, টপ লেভেল ফুটবলার ছিলেন না, সম্ভবত চিটাগাং পর্যন্ত খেলছেন। তো বাবার আগ্রহেই ও ফুটবল শুরু করে এবং নিজেকে একজন গোলকিপার হিসাবে আবিষ্কার করে। পরে হাটহাজারিতে এসে ও একটা একাডেমিতে ভর্তি হয়। ওখানে মনে হয় একটা ফুটবল একাডেমি আছে, ওই মফস্বল এলাকায় যেমন থাকে, ওখানে সে গোলকিপার হিসেবে ট্রেনিং শুরু করে। ওখানে তার সঙ্গে কেমনে যেন ন্যাশনাল টিমের গোলকিপার, আপনাদের মনে আছে কি না, আশরাফুল রানার কথা, রানার সঙ্গে তার পরিচয় হয়। রানারে সে রিকোয়েস্ট করে যে তারে যেন একটু ঢাকার কোনো ক্লাবে এনে দেয়। রানা তাকে এনে শেখ রাসেলে প্র্যাকটিসের ব্যবস্থা করে। শেখ রাসেলে সে কোনো ম্যাচ ট্যাচ পায় নাই। ওখান থেকে কারে দৌড়ে সে গেছে হচ্ছে মুক্তিযোদ্ধায় ম্যাচ ট্যাচ পায় নাই, কিন্তু তখন তার বয়স 17 কি 18। সে এই অবস্থায় ঢাকায় এই টিম ও টিম করে বেড়াচ্ছে, একটু ম্যাচ পাওয়ার চেষ্টা করতেছে। তখন তাকে খেয়াল করা হচ্ছে বিপ্লবদার কথা মনে আছে। বিপ্লবদা হচ্ছে বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক। বিপ্লবদার গল্প তো আমিনুল ভাইয়ের গল্প যেদিন বলবো সেদিন বলবো। বিপ্লবদা আর আমিনুল ভাইও কিন্তু এই আসিফ শ্রাবণের মতো অসাধারণ দুই বন্ধু। এবং আমিনুল ভাই যেহেতু বাংলাদেশের সর্বকালের সেরা কিপার, বিপ্লবদা তার ক্যারিয়ারের প্রায় পুরোটার সময় সাইড বেঞ্চে বসে রয়েছে আমিনুল ভাইয়ের কারণে। স্টিল বিপ্লবদা হচ্ছে আমিনুল ভাইয়ের বিরাট ভক্ত। এবং বিপ্লবদা যে 2-3 সিজন খেলছে সেটা মূলত আমিনুল ভাইয়ের ফ্রিক কিছু ইনজুরির কারণে। সেটা বলবো না, এই 2-1 দিনের মধ্যে আমিনুল ভাইরে নিয়ে বলবো, এখন তো আর আমিনুল ভাইরে নিয়ে বলতে বাধা নেই। তো যেটা বলতেছিলাম, বিপ্লবদা ওরে ওই আসিফরে দেখে হচ্ছে মুক্তিযোদ্ধায়। বিপ্লবদা তখন বাফুফের সঙ্গে যোগাযোগ করে যে বাফুফে এই সময় হচ্ছে আপনার অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 19 60টা বাচ্চারা নিয়ে একটা অভিনব ক্যাম্প শুরু করে। বাফুফে গত 10-15 বছরে ভালো বলতে কিছু করে নাই, খুঁজে পাওয়া কঠিন। তার মধ্যে এই একটা কাজ একটু প্রশংসাযোগ্য, যে কমলাপুর স্টেডিয়ামে তারা একটা আবাসিক ক্যাম্প করে,
60 জন তরুণ মানে কিশোর তরুণ ফুটবলারদের নিয়ে অনূর্ধ্ব 16 আর 19, তার মধ্যে যোগ হয় আমাদের আসিফ। এরপরে বাফুফে আরেকটা কাজ করে, ঢাকার ক্লাবগুলোর জন্য, প্রফেশনাল লিগের ক্লাবগুলোর জন্য একটা চান্স ওপেন করে দেয়। ওই এলিট একাডেমির টপ 10 খেলোয়াড়, মানে কোচরা যাদেরকে সেরা 10 জনের মনে করছেন, ওই সেরা 10 জনকে বাফুফে নিলামে তোলে। যেহেতু ওটা বাফুফের একাডেমি, ওরা বাফুফের অ্যাসেট, বাফুফে এদেরকে নিলামে তোলে। এই প্রথম বাংলাদেশের ফুটবলে কোনো নিলাম অনুষ্ঠিত হলো। তো সেই নিলামে আসিফ ছিল এ ক্যাটাগরিতে, ওটার ভিত্তিমূল্য ছিল বোধহয় 5 লাখ টাকা। 5 লাখ টাকাই আসিফের জন্য বিরাট ব্যাপার। সেই আসিফকে নিয়ে আবাহনী এবং বসুন্ধরা কিংস হিউজ টানাটানি শুরু হয়। আসিফ খুবই নার্ভাস হয়ে পড়ছিল, সে বিভিন্ন মিডিয়ায় আমি পড়তেছিলাম, বলতেছিল যে সে কল্পনাও করে নাই যে তারে 5 লাখ টাকা দিয়ে কেউ কিনবে। সে তো তখন ছোট মানুষ, তারে কে 5 লাখ টাকা দিয়ে কিনবে? কিন্তু সে দেখতেছে যে তারে নিয়ে বসুন্ধরা এবং আবাহনী টানাটানি করতেছে আর দাম বাড়তেছে, টানাটানি করতেছে আর দাম বাড়তেছে। একটা পর্যায়ে 13,25,000 টাকায় আসিফ বিক্রি হয়েছে। আপনি আইপিএল বিপিএল এর সঙ্গে তুলনা করলে অ্যামাউন্টটা খুব কম মনে হবে, কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা কিশোর ফুটবলার যার আগে টপ লেভেলে কোথাও খেলার এক্সপেরিয়েন্স নাই, তারে 13,25,000 টাকায় কেনা, এটা আমি দুইভাবে দেখি। এক হচ্ছে যে না, ফুটবলে ক্লাবগুলোর উৎসাহ আছে এখনো। আর একটা হচ্ছে যে বাংলাদেশের কোচরা বা যারা টিম নির্বাচন করেন, এই বসুন্ধরা কিংস, আবাহনী, ওনাদের এখনো সেই চোখটা আছে। কারণ আসিফকে তো পরে তো আসিফ প্রুভ করছে যে আসিফ আসলে টপ লেভেল কিপার। তো বসুন্ধরা কিংসে অবশ্য যাওয়াতে আসিফ অনেকগুলো টাকা পাইছে, কিন্তু আসিফের একটা লোকসান হলো। সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের 1 নাম্বার কিপার হচ্ছে জিকো, আনিসুল হক জিকো। আপনারা জানেন সে দেশের 1 নাম্বার কিপার, ন্যাশনাল টিমের কিপার। ফলে বসুন্ধরা কিংসের গোলপোস্টে মূলত সে থাকে। জিকো কোনো কারণে অসুস্থ বা অনুপস্থিত থাকলে শ্রাবণ, মানে আসিফের বন্ধু, যে আন্ডার 20 মূল কিপার, শ্রাবণও বসুন্ধরা কিংসে। 3 নাম্বার কিপার হচ্ছে আসিফ। ফলে আসিফ কোনো ম্যাচ ট্যাচ পায় না, পারতপক্ষে 1-2 ম্যাচ পাইছে কিনা আমি জানি না, সম্ভবত পায় নাই। আসিফের জীবন এভাবেই কেটে যাচ্ছিল। এবং আন্ডার 20 টিমে সে সেকেন্ড চয়েস কিপার ছিল। তারপরে তো দেখলেন যে সে কেমনে এমি মার্টিনেজ হয়ে উঠলো। আমি সবার শেষে একটা জিনিস বলি যে আসিফকে নিয়ে এমি মার্টিনেজ যে সবাই বলতেছে, প্রচুর নিউজ হচ্ছে, লেখালেখি হচ্ছে, এটাতে আমি মজা পাচ্ছি। আসিফও নাকি মজা পাচ্ছে। আমি কাঠমান্ডুতে একজনের সঙ্গে আলাপ করলাম টিমের, সে বললো যে আসিফও ব্যাপারটা খুব এনজয় করতেছে, কারণ তারও নাকি পছন্দের কিপার এমি মার্টিনেজ। এমি মার্টিনেজের মতোই একটু পাগলামি টাগলামি করে, এমি যেরকম নাচানাচি করে ও নাকি ওইগুলো করে। তো ফাইন ফাইন ফাইন, আসিফরে এমি মার্টিনেজের সঙ্গে তুলনা করে মজা নেওয়াই যেতে পারে। কিন্তু একটা জিনিস, আসিফের বয়স কিন্তু 20-এর কম, 19 বছর সামথিং। ফলে ওকে এমি মার্টিনেজ চাপ অন্তত দিয়েন না। ও পাগলামি করুক, ওই রকম সেভ করুক, খেলাটা এনজয় করুক, এই 3 নাম্বার 2 নাম্বার গোলকিপার হিসাবে ছুটতে থাকুক। তারপরে যদি নিজের সিনিয়র পর্যায়ে প্রমাণ করতে পারে, সত্যিই যদি একদিন সে টপ লেভেল কিপার হয়ে উঠতে পারে, তখন আর আমাদের বলতে হবে না এমি মার্টিনেজ। ওর ভিতর থেকে এমনি এমি মার্টিনেজ বেরোয় আসবে। কে জানে, এমি মার্টিনেজ না হয়ে হয়তো অলিভার কান হবে বা বুফন হবে, এমি মার্টিনেজই কেন হবে, আরও বড়ও তো হইতে পারে। ফলে আমাদের আসিফের জন্য প্রার্থনা থাকলো, দোয়া থাকলো, আসিফ আপনি দ্রুত বড় হয়ে ওঠেন। এবং এই যে সাইড বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা, এটা কিন্তু পৃথিবীর বড় বড় কিপাররে অনেক শক্ত করছে। জেমস লেম্যান, এমি মার্টিনেজ, এরকম অনেকের নাম বলতে পারি, এইটুক সময় না বলি, যাদেরকে লিজেন্ডারি কিপারে পরিণত করছে সাইড বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা। কারণ সবসময় আপনি জানেন যে একটা দলে আপনি 3 জন ডিফেন্ডার খেলাইতে পারবেন, 4 জন ডিফেন্ডার খেলাইতে পারবেন, 4টা অ্যাটাকার খেলাইতে পারবেন, 3টা মিডফিল্ডার খেলাইতে পারবেন, কিন্তু গোলকিপারের পজিশন একটাই। ফলে সেরা গোলকিপার হয়েও বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে। এরকম ইতিহাসে অনেক গোলকিপার আছে। এই যে রুলি আরমানি এখন সাইড বেঞ্চে বসে আছে, বা ওয়াটার বেনিতেজ এখন পিএসভি এইন্দোভেনের বড় কিপার, সে আর্জেন্টিনার সাইড বেঞ্চে বসে থাকে। ইভেন না অনেক সময় ন্যাশনাল টিমেও ডাক পায় না। ওই এরা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করছে, এইভাবে বেঞ্চে বসে থাকে, শিখে শিখে সমৃদ্ধ করছে। ফলে আসিফের প্রতি আমার যেটা আহ্বান থাকবে যে আসিফ ভাইয়া এই এক্সপেরিয়েন্সটারে মন্দভাবে নিয়েন না, যে আপনি জিকো, শ্রাবণ এদের পেছনে পড়ে আছেন, বেঞ্চে বসে আছেন, আপনি ডাক পাচ্ছেন না, পাবেন, নিশ্চিত পাবেন। গোলকিপারদের ভাগ্যটাই এরকম। কোন দিন যে আপনি এমি মার্টিনেজ হয়ে উঠবেন কেউ টের পাবে না। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।